রবীন্দ্রনাথের ছোট গল্পে বিদূষক বলেছিল, আমি মারিতে পারি নে, কাটতেও পারি নে, বিধাতার প্রসাদে আমি কেবল হাসতে পারি, মহারাজের সভায় থাকলে আমি হাসতে ভুলে যাব। আমার পরের বক্তা এ রাজ্যে থেকেও শুধু নিজে হাসতে ভোলেনি তা নয়, নিয়মিত এই বঙ্গ সমাজকে হাসাতেও ভোলে না। মোবাইলের পর্দায় তার নাম বিটকেল বাঙালি। আমার পরের বক্তা সৈয়দ শামসিল সেই বিরল প্রজাতির বাঙালি যারা এই আকালেও নির্মল হাস্যরসের আড়ালে প্রতিদিন গভীর সত্যিটা নির্দ্বিধায় তুলে ধরছে এবং নিয়মিত আমাদের অক্সিজেন জুগিয়ে চলেছে। আসুন কিছুক্ষণ অন্তত এই বিটকেল সময় বিটকেল বাঙালির কথাই শুনি। শামসিল। প্রথমে শুভ সন্ধ্যা সবাইকে। আমার আগের বক্তারা আর সুমনদা যা বললেন, সত্যি কথা বলতে আমি কিছুই বুঝতে পারিনি। আমি একটু সিরিয়াস থাকার চেষ্টা করছিলাম, কিন্তু হচ্ছিল না। আমি মোবাইলে মেসেজ পেলাম যে হচ্ছে না, তুমি যেরকম থাকো সেরকমই হও। আরেকটা কথা বলে দিই যে কেউ যদি এটা এক্সপেক্ট করে থাকেন যে আমি যুক্তি তর্ক করতে এসেছি, আমি তর্ক করতে পারি, যুক্তি আমার আসে না, তো এখানে ওটা হবে না আমি শুনলাম। আর এই ঝামেলার মধ্যে আমি নেই। তো এসআইআর নিয়ে আমি যদি বলি, আমার জ্ঞানে যতদূর হয়, যে কালকে সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পেল, তো অ্যাকচুয়ালি আমার আজকে মন খারাপ, প্রচণ্ড মন খারাপ, কেননা আমার ওয়াইফের নাম ডিলিটেড লিস্টে আসেনি। এখন আমাকে অ্যাপ্লাই করতে হবে যে আমার ডিলিট কী করে হয়, জানি না কী হবে। তো আমি প্রথমেই বলে দিই যে আমি এখানে এমন একটা এক্সপেকটেশন নিয়ে এসেছি যে যাতে সবাই বলে, সবাই আমার নামই বলে এই শোয়ের পর, যে ওকে ডাকার কী দরকার ছিল। তো আমি একজন কমেডিয়ান, প্রথমে বলে দিচ্ছি, কেননা স্টেজে আমাকে কমেডি করতে দেখে অনেকে পার্টির নেতার সঙ্গে গুলিয়ে ফেলতে পারেন। না, মানে ওরকম আমি নেগেটিভলি বললাম না, আমি পজিটিভলি বললাম, কেননা অনেক নেতার আমি দেখেছি সেন্স অফ হিউমার অসাধারণ, খুবই ভালো। আমি শুধু দেখেছি যে মানে সেন্স অফ হিউমার অসাধারণ, কিন্তু জোক নিতে পারেন না, মাঝে মাঝে দেখেছি। আমি একজনকে নাম করলাম, একজন নেতাকে, যে আপনি পলিটিশিয়ান তো ঠিক আছেন, কিন্তু কমেডিয়ান হিসাবে আপনি অসাধারণ, রেগে গেছেন। বলছে সাহস কী করে হয় আমাকে পলিটিশিয়ান বলার। তো মানে এই ব্যাপারগুলো হয় আর কি। সুমনদা আমাকে বললেন যে এরকম একটা শো আছে, সামনে ইলেকশন আছে, তো ইলেকশনের ওপরে কিছু জোক লিখে নিয়ে আসবে। তো আমি বললাম জোকের ওপর কী জোক লিখবো, আর খুব চ্যালেঞ্জিং ব্যাপার। তো অনেকে ভাবছেন যে মহাযুদ্ধের মতো একটা প্রোগ্রামে আমাকে কেন ডাকা হলো, এরকম একটা সিরিয়াস প্রোগ্রামে। হ্যাঁ, মানছি যে রাজনীতি একটা খুব গুরুগম্ভীর বিষয়, খুব সিরিয়াস ব্যাপার, কিন্তু আজকাল রাজনীতি এমন ছ্যাবলামোর পর্যায়ে চলে গেছে যে সুমনদা ভাবলেন যখন চলেই গেছে তাহলে সরাসরি ডেকে কাউকে করানো যাক। তবে অনেকে জোক নিতে পারে, আমি দেখেছি অনেকে জোক নিতে পারে। আমি কদিন আগে একটা স্ট্যান্ড আপ কমেডির শোতে গেছিলাম, ওখানে গিয়ে আমি দেখলাম যে কয়েকজন টিএমসির সমর্থক আছেন, তো আমি পারমিশন নিয়ে নিলাম পলিটিক্যাল জোক করার আগে। আমি বললাম যে আমি পার্টির ওপর জোক করতে পারি, তো ওপেন প্রচণ্ড, বলে হ্যাঁ অবশ্যই করতে পারেন, কিন্তু বিজেপি পার্টির ওপর। তো আমি বিজেপির ওপর জোক করলাম, তারপরে দেখলাম কিছুজন রেগে গেল, তখন আমি বুঝতে পারলাম আচ্ছা ওখানে বিজেপি সমর্থকও আছেন। তো তখন আমি কী করলাম, যে একটা টিএমসির ওপর জোক করলাম, একটা বিজেপির ওপর জোক করলাম। তো আমার এই জিনিসটা খুব ভালো লাগে যে যারা জোককে জোক হিসেবে নেয়। সিরিয়াসলি আমি একজনকে দেখলাম যে টিএমসির জোকেও হাসছে, বিজেপির জোকেও হাসছে, আমি অ্যাপ্রিসিয়েট করলাম। আমি বললাম থ্যাংক ইউ সো মাচ শতরূপদা। তো আমি যেটা জিনিস, আমি এখানে যেটা নেতাদের পজিটিভ সাইড বলতে এসেছি অ্যাকচুয়ালি, মানে আমি নেতাদের নেগেটিভ সাইড বলতে চাই না, কারণ আমি জানি যে সব পার্টির নেতারাই এবিপি আনন্দ দেখে, রিস্কি হয়ে যায় ব্যাপারটা। আমি যেটা দেখেছি যে অনেকে যদি ভাবে যে আমার কেন্দ্রে আমি কাকে ভোট দেবো আমি কনফিউজড, আমি ঠিক করতে পারছি না, আমি আত্মবিশ্বাস দেখে ভোট দেবো, যে কার আত্মবিশ্বাস বেশি, তাহলে বিপদে পড়ে যাবেন, ভোটই দিতে পারবেন না। কেননা কারো আত্মবিশ্বাস কম নয়, সবারই তুঙ্গে। আপনারা দেখবেন ইলেকশনের আগে যখন সাংবাদিক গিয়ে কোনো প্রার্থীকে জিজ্ঞেস করেন যে সামনে ইলেকশন, কি মনে হচ্ছে, জিতবেন? জিতে গেছি। কেউ ফিউচারে কথা বলে না, জিতে গেছি। সাংবাদিক ভয় পেয়ে যায় কি এবারে ইলেকশনের রেজাল্ট আগে বেরিয়ে গেল নাকি ইলেকশনে। মানে একটা আত্মবিশ্বাস, একটা কনফিডেন্স। আর একটা কমন ডায়লগ দেখবেন নেতাদেরকে, মানে প্রার্থীদেরকে যদি জিজ্ঞেস করা হয় যে মানে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে, সবাই বলছে যে ও ঘাবড়ে গেছে, ভয় হেরে যাবে না, ভয় পেয়ে ঘাবড়ে গেছে, সবাই বলছে ঘাবড়ে গেছে। বিপক্ষ প্রার্থীকে জিজ্ঞেস করা হচ্ছে, ও বলছে এও ঘাবড়ে গেছে। এটা দেখে জনগণ ঘাবড়ে যায়।
যে আমাদের কেন্দ্রে সব ঘাবড়ানোর প্রার্থী কেন দিয়েছে। তারপরে জনগণ দেখে যে কে কম ঘাবড়েছে, তার মধ্যে আবার জনগণ ঠিক করে যে কাকে ভোট দেওয়া যেতে পারে। আর আমি দেখেছি যে মানে কনফিডেন্স এত থাকে না নেতাদের, চ্যালেঞ্জ ছুড়ে দেয়। আমি অবাক হয়ে যাই যে এত কনফিডেন্সের চ্যালেঞ্জ ছুটছে কী করে। সিরিয়াসলি, মানে যখন সাংবাদিক জিজ্ঞেস করে প্রার্থীকে যে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে, পুরো ওপেন চ্যালেঞ্জ, এবারে যদি আমি না জিতি আমি রাজনীতি ছেড়ে দেব, আমি রাজনীতি ছেড়ে দেব, এরকম কনফিডেন্সে বলছে। সবাই ভাববে যে বাবা যদি হেরে যায় কী হবে, হেরে গেলে কিচ্ছু হবে না। ঠিক এইটা নেতাদের গুণ আমি দেখেছি, ঠিক মেকআপ দিয়ে দেবে যে কোনো পার্টির নেতা। রাজনীতি ধরুনও হেরে গেল, এটা বলার পরে হেরে গেল, তো সাংবাদিক জিজ্ঞেস করবে যে আপনি বলেছিলেন রাজনীতি ছেড়ে দেবেন, কী হলো, শুরু হয়ে যাবে। আমি বলেছিলাম আমি হেরে গেলে রাজনীতি ছেড়ে দেব, আমি সিদ্ধান্ত নিয়েছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু রাজনীতি আমাকে ছাড়বে না। জনগণ বলে বাহ, হ্যাঁ তো ঠিক ঠিক, তাহলে একদম ছাড়ার দরকার নেই, তাহলে ঠিক ঠিক, গুড ডিসিশন, গুড ডিসিশন। আমি বলেছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু কবে ছাড়বো তো বলিনি। মানে একদম মেকআপ দিয়েই যাবে। আবার সব থেকে যেটা একদম ভালো একটা যুক্তি দেয়, আমি বিরোধীদের বলতে চাই কান খুলে শুনে নাও, আমি বলেছিলাম রাজনীতি ছেড়ে দেব, কিন্তু আমি রাজনীতি ছেড়ে দিলে তোমাদের সুবিধা হয়ে যাবে, তাই তোমাদের সুবিধা হতে দেব না। জনগণ বলে না না, একদম দেওয়ার দরকার নেই, খুব গুড ডিসিশন, ভালো ভালো। এই যে কনফিডেন্স, আমার এই জিনিসগুলো খুব ভালো লাগে। আরেকটা কমন ডায়লগ হচ্ছে বিপক্ষ প্রার্থীর ব্যাপারে জিজ্ঞেস করলে, যে 4 তারিখের পরও পালানোর পথ পাবে না। 4 তারিখ যদি বিপক্ষ প্রার্থী জিতে যায়, দাদা বলছিলেন পালানোর পথ পাবে না, বলে হ্যাঁ এখন কোথায় আছো, বলে এই এলাকাতেই, দেখলেন পথ পেল না, ঠিক মিলিয়ে দেবে, মিলিয়েই দেবে। আর আমি দেখেছি ভোটের প্রচারে সব নেতাদের মধ্যে একটা কম্পিটিশন থাকে প্রার্থীদের মধ্যে, যে কে কত সিম্পল হতে পারে, কোন প্রার্থী কত সিম্পল, কত কিউট নিজেকে দেখানো যেতে পারে। মানে বিভিন্ন জায়গায় যাচ্ছে, গ্রামে গঞ্জে যাচ্ছে প্রচারে, তার বাড়িতে ঢুকে খেয়ে নিচ্ছে, ঢুকে খাচ্ছে, যার বাড়িতে খাচ্ছে সে রেগে যাচ্ছে যে আমি ছিলাম না, আমার বাড়িতে ঢুকে খেয়ে নিয়েছে। সে ভাবছে এখন আমি কি খাবো, ওরা খেতে পাচ্ছে না। ওই জন্য দেখবেন গ্রামে ভোট হলে দেখবেন সব বাড়িতে তাড়াতাড়ি খেয়ে নেয়, তাড়াতাড়ি খেয়ে নাও, যে কোনো প্রার্থী ঢুকে যে কোনো মুহূর্তে খেয়ে নিতে পারে। আর দেখবেন মানে যখন যায় ওখানে বাড়িতে ঢুকে খাচ্ছে, তো মাটিতে বসে খাবে, টেবিল যাদের বাড়িতে খাচ্ছে তারা টেবিলে খাচ্ছে, তারা বলছে দাদা আমরা এতটাও গরিব না, এরকম প্লিজ করবেন না। বলছে না আমি মাটিতেই খাবো, যতক্ষণ ক্যামেরা আছে আমি তো মাটিতেই খাবো, আমার টেবিলে উঠাতে গেলে আগে ক্যামেরা সরাও। আর দেখেই বোঝা যাচ্ছে মাটিতে বসার মানে অভ্যেস নেই, বসে গেছে, মানে দলের কর্মীরা চিন্তিত, দাদা বসে তো গেছেন, উঠবেন কি করে এবার। বলছে না আমি তো মাটিতেই খাবার, সিম্পল খাবারে বিশ্বাসী। বলে না আমি একটা সবজি ডাল সিম্পল, যাদের বাড়িতে খাচ্ছে তারা বলছে যে দাদা প্লিজ আপনি আগে খেয়ে নিন, আমাদের আলাদা খাবার আছে, আপনার সাথে বসে উচ্ছে খাওয়ার কোনো ইচ্ছে আমাদের নেই। আগেরবার উচ্ছে খাইয়ে দিয়েছিলেন, এখনও মুখ মেঁকে আছে, কিন্তু না বসে খাবে। বললে না আমি 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 উঠবই না, আমি এখানে বসেই খাবো। আর যেমন আমি দেখেছি আমি দেখছি আর যত কিউট যে জিনিস যেটা বললাম, যে যখন প্রার্থীরা বলে যে বসে যায়, যখন সবজি খায়, আপনারা একটু ভালো করে দেখবেন, একটু ভালো করে লক্ষ্য করবেন, এক্সপ্রেশন আর কথা আলাদা হচ্ছে। মুখে সবজি খেতে কিন্তু ভালো লাগছে না, মুখ ফুক মেঁকে যাচ্ছে, অসাধারণ, খুব সুন্দর সবজি, খুব দারুণ, এটা আমার খুব ফেভারিট, এটার নাম কি, খুব ভালো লাগে এই সবজিটা আমার খেতে। প্রচারে যাচ্ছে, যে কোনো বাচ্চা ওখানে খেলছে, বাচ্চার সঙ্গে কিছু না, ছোটো বাচ্চা খেলছে, বাচ্চাকে কোলে তুলে আদর করছে, বাচ্চা বলে এটা কি হচ্ছে, এত আদর তো আমার মা বাবা করে না, আমার মা বাবার তো এসআইআর ডিলিটেডে নাম আছে, তারপর বাচ্চা ফেলে চলে যায়। আর যখন কেউ ক্রিকেট খেলে না, প্রার্থী যাচ্ছে প্রচারে, কেউ ক্রিকেট খেলছে, ওখানে গিয়ে ব্যাটিং করা শুরু করে দেয়,
যারা বাচ্চারা খেলে তারাই বিরক্ত হয়ে যায়, আবার আবার সেই বাজে ব্যাটসম্যানটা আসছে, প্রত্যেক দিন 3-4 ওভার করে খেলে বেরিয়ে যাচ্ছে ফিল্ডিং না করে। ফিল্ডিং করতে বললেই বলছে যে আমার প্রচার আছে। আর এত বাজে খেলে, এত মানে 3 ওভার খেলছে, 30-40 বার আউট হচ্ছে, এক বলে 2 বার আউট হচ্ছে। ওর খুবই বাজে খেলে, মানে কেউ খেলা দেখে নিলে ভোট পাবে না। আমার মাঝে মাঝে মনে হয় খেলা দেখে নিয়েছিল বলে হেরে যাচ্ছে। আর কি বাধ্যবাধকতা আছে যে খেলতে হবে? আমি একটা ভিডিও দেখছিলাম, একজন মানে উদ্বোধনে গেছে, উদ্বোধনে বল মারতে গিয়ে উল্টে পড়ে গেছে। সাইডে একটা লোক বলছে, দাদা মানে আপনার রাজনীতি আর খেলা দুটোই একই। বলে থ্যাংক ইউ, বলে থ্যাংক ইউ না, দুটোই বাজে। আর আপনারা দেখবেন যখন টিভিতে দেখানো হয় যে এই প্রচারের ব্যাপার স্যাপার, প্রার্থীর ব্যাপারে যখন বলা হয়, আপনি একটু অন্যদিকে তাকিয়ে দেখবেন, আপনার মনে হবে না কোনো প্রার্থী পার্টির, আপনার মনে হবে যে কোনো ফিটনেস ইনফ্লুয়েন্সার ওখানে আছে, কোনো বড় নিউট্রিশনিস্ট। ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কী খাচ্ছেন, কিভাবে নিজেকে ফিট রাখছেন, সারাদিন দেখাচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী কী খাচ্ছেন। আরে এত কী খাবে? দেখে মনে হচ্ছে ভোটের প্রচারের ফাঁকে প্রার্থী খাচ্ছেন না, খাওয়ার ফাঁকে প্রচার করছেন। সারাদিন খেয়ে যাচ্ছে। আর প্রার্থীরাও খুব সিরিয়াস, ভাবে যে হ্যাঁ আমার মধ্যে কিছু তো আছে। আমি সকালে হালকা একটা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই। আমার মাঝে মাঝে এরকমও মনে হয় যে প্রার্থীরা যখন বাড়ি থেকে বেরোয় না সকালে, ভালো করে মাছ মাংস খেয়ে নেয়, বলে তাড়াতাড়ি খাইয়ে দাও, সারাদিন আজকে সবজি খেতে হবে। সকালে বেরিয়ে যাচ্ছে বলে আমি ব্রেকফাস্ট, একটা হালকা ব্রেকফাস্ট করে বেরিয়ে যাই, আর একটু বেলার দিকে একটা ডাবের জল খেয়ে নিই। যারা সারাদিন মানে সারা বছর যারা একটু লিটল নেওয়ার অভ্যেস আছে, তারাও এই সময় ডাবের জলে চলে আসে। আমি একটু ডাবের জল নিয়ে নিই। আমার এইভাবে চলে। আর একটু সিম্পল খাওয়ার, মানে আমি দুপুরে একটু সিম্পল খাবার খাই, আর ক্যামেরা অফ হলে বিরিয়ানি। তো আর আমি না নেতাদের মধ্যে বাচ্চা আমি দেখেছি অনেক, মানে আমি আজকে পজিটিভ পয়েন্টগুলো বলছি, মানে নেগেটিভ আমি বলবোই না, যেটা বললাম নেগেটিভ নেই, ক্যামেরার সামনে তো নেই। তো আমি বাচ্চাদের পজিটিভ, মানে বাচ্চাদের মানে নেতাদের মধ্যে বাচ্চা মিল আমি দেখতে পেয়েছি। দেখুন আপনাদের বলে দিচ্ছি কীভাবে আপনারা রিলেট করতে পারবেন। আমি যখন ছোটো ছিলাম, অনেক বাচ্চাদের আপনারা দেখবেন যখন বাসের ট্রেনে যায় টিকিট সংগ্রহ করে। আমরা ছোটোবেলা করতাম, অনেক টিকিট জড়ো করে রাখতাম বাড়িতে, টিকিট না পেলে কাঁদতাম। নেতারাও। তো অনেক অনেক নেতাকে আমি দেখেছি, সব থেকে ভালো যেটা আমি দেখেছি যে যারা দল পরিবর্তন করা নেতা, প্রচণ্ড দল পরিবর্তন করেন, প্রচণ্ড দল পরিবর্তন করেন যারা, মানে এত মানে সকালে যাদের এগেনস্টে আন্দোলন করছিলেন, বিকেলে দেখা যাচ্ছে তাদেরই মিছিলে জবাব চাই, জবাব দেওয়ার। দাদা আপনি এদেরই জবাব চাইছিলেন না? বলে হ্যাঁ দিচ্ছিল না, তাই আসতে হলো। আমি সারা জীবন এরকমই জবাব চাইবো চারদিকে। এদেরকে না কেউ মিছিলে নিয়ে যায় না, ভয়। হ্যাঁ সিরিয়াসলি, হয়তো মিছিলে নিয়ে যাচ্ছে, বিপক্ষর একটা মিছিল আসছে, ওখানেই দল চেঞ্জ করে নেয়। থ্যাংক ইউ সো মাচ। তো আজকের জন্য এতটাই। আর সুমনদাকে অসংখ্য ধন্যবাদ আমাকে এই সুযোগ দেওয়ার জন্য। থ্যাংক ইউ। ধন্যবাদ, ধন্যবাদ তোমাকে। দেখুন, মঞ্চের ওপরে শামসিল বা মঞ্চের সামনে যাদের দেখতে পাচ্ছি, ঝিলাম গুপ্ত বা বংশটের শুভম চৌধুরী, দেখুন একদিক থেকে দেখলে ভোট রঙ্গের ময়দানে ওরা সবাই আসলে দাদা ঠাকুরের উত্তরসূরি। দাদা ঠাকুর সেই কবে লিখেছিলেন, কোন গায়ে তুই ভোট ভিখারি, কোন গায়ে তোর ঘর, ভোট নিবি তো গোটা কত, কথার জবাব কর। এখন কথা হচ্ছে, এত অসঙ্গতির জবাব যাদের দেয়ার কথা, তারা কতটা ক্রুদ্ধ হন। কুণাল কামরার পরিণতি তো আমাদের সামনেই আছে। আচ্ছা, একটা ব্যঙ্গচিত্র, আজকের পরিভাষায় যাকে মিম বলে, সেটা ফরওয়ার্ড করে গ্রেফতার হতে হয়েছিল অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে। একনাথ সিন্ডিকে নিয়ে মন্তব্য করার জন্য কুণাল কামরার বিরুদ্ধে কড়া ধারা এফআইআর করেছিল মহারাষ্ট্র সরকার, আর তার সঙ্গে বাড়তি উপহার ছিল খুনের উড়ো হুমকি। সুতরাং ওপেন ফোরামে ওদের কাছ থেকে এটাও জেনে নেওয়া যাবে যে ভোট রঙ্গে এই নির্মল হাসি জোগানোর বিটকেল বাঙালি, বংশট বা ঝিলাম গুপ্তকে মেপে মেপে পা ফেলতে হয় কিনা।